अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, न वो समझ सके न हम। मुबारक हो तुम्हें कि तुम किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। अजीब दास्ता है ये। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো। হ্যাঁ, আমি সহসা কারো ছবি ব্যবহার করি না, সহসা কি কারো ছবি ব্যবহারই করি না, ঠিক আছে? তো আজকে হঠাৎ করে কেন দীপ্তর ছবি ব্যবহার করলাম? তো দীপ্তর ছবি অবশ্যই ব্যবহার করার একটা কারণ আছে। সবার প্রথমে একটু ফানি ওয়ে দিয়ে শুরু করি, নতুবা যখন আমি ইমোশনাল কোনো কথা বলবো তারপরে আমার ফানি ওয়েটা আনতে অসুবিধা হয়, আর এখন রেস্ট নেওয়ার সময় নেই যে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ফানি ওয়েতে আনবো। তো আগে ফানিটা বলে নিই। ফানিটা হচ্ছে, বিষয়টা ফানি না, কিন্তু মানে কি বলবো, ঘটেছে যেভাবে সেটা হচ্ছে ফানি। কালকে আমরা দেখেছি মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। বাংলাদেশে যেই রক্তাক্ত কাণ্ড হচ্ছে, যেই মানে কি বলবো কালো ইতিহাস চলছে, কালো যুগ একটা চলছে বাংলাদেশের বুকে, সেই বিষয়টা নিয়ে মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আমরা দেখেছি আবু জাইদ নামের যেই ছেলেটি, মেধাবী ছেলে, ইংলিশের ছাত্র ছিল, নিজের মানে কি বলবো শিক্ষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আন্দোলনের কথা আমরা সবাই জানি, আব্দুল রফিক, তো এদেরকে আমরা সবাই জানি, এদেরকে না এনাদেরকে আমরা সবাই জানি যে তারা ভাষা আন্দোলনের জন্য নিজের প্রাণ, বরকত মিয়া, তো এনারা স্মরণীয় হয়ে আছেন ইতিহাসের পাতায় যে ভাষা আন্দোলনের জন্য। আর সেখানে আবার পুনরায় একটা কালো অধ্যায় চলছে বাংলাদেশের বুকে, যেখানে কিনা আমরা দেখলাম আবু জাইদ কীভাবে গুলি খেলো। আমি মানে কি বলবো, ফেসবুকে যত ইগনোর করি, ভিডিওটা যত ইগনোর করি ততবার সামনে এসে দাঁড়ায়। এতটা মর্মান্তিক, ছেলেটা বুক পেতে গুলি খেলো, হাতে শুধুমাত্র একটা কাঠ ছিল, একটা লাঠি ছিল, ছোট্ট একটা লাঠি নিয়ে দূরে দাঁড়িয়ে বুক পেতে গুলি খেলো। আমি বুঝলাম না ওকে গুলি করার কি মানে। ও প্রথমে যে গুলিটা খেয়েছে না, ও ভেবেছে কি পাথর এসে লেগেছে, ও প্রথমে বুঝতেই পারিনি। তারপরে পুনরায় আবার বাহু খুলে দাঁড়িয়েছে যে নাও আমাকে কি করবে করো। তারপরে বুঝতে পারে যে ভেতরে কিছু একটা হচ্ছে, রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে, মানে বিষটা শরীরে ছড়িয়ে পড়ছে, সেটা বুঝতে পেরে তারপরে ধীরে ধীরে ওপরে উঠে যায়। ওপরে উঠেও দাঁড়িয়ে যেতে চাচ্ছিল। মাথা নোয়ানোর ছেলে ছিল না, শেষ পর্যন্ত সিদ্ধারাটাকে সোজা রেখে দাঁড়ানোর চেষ্টা করেছিল, পারেনি, মাটিতে লুটিয়ে পড়েছে। ওই বিভৎস দৃশ্য, বিশ্বাস করো, দেখা যায় না, ওই বিভৎস দৃশ্য দেখা যায় না। আমি একবার দেখার পরে যতবার এসেছে ততবার আমি স্ক্রোল করেছি। লাস্টে যখন ওর বাবা কাকা বাড়ির লোকজন যে বুক ফাড়া চিৎকার দিচ্ছিল না, অ্যাম্বুলেন্সে করে যখন ওর বডিটা নিয়ে গেছে, তখন এত বুক ফাড়া চিৎকার দিচ্ছিল আমি শুনতে পারিনি। তো মারাত্মক খারাপ দশা চলছে বাংলাদেশে। তো সেটা নিয়েই মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সবাই ভিডিও করেছে। আমি ভাষা পাইনি, আমি সত্যি বলছি, আমি ভাষা খুঁজে পাইনি এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করব। আমি যত ফেসবুকে দেখছি এইগুলোই চলছে। আমি জানি না কি হচ্ছে। এই একবিংশ শতকে দাঁড়িয়ে এইরকম বিভৎসতা, এরকম নৃশংসতা মেনে নেওয়া যায় না। তো মুখ খুলবো কি, বলো, কি মুখ খুলবো? তো সেটা নিয়ে মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দেখেছি। তারপরে ভোরবেলা, আমি তোমাদেরকে সবসময় বলি, এটা আমার অভ্যাস, ভোরবেলা উঠলে পরে ফোনটা হাতে নিয়ে একটুখানি চেকচুক করে তারপরে শুয়ে পড়ি, আবার ঘুমিয়ে পড়ি। তো তখন আমি দেখলাম ফোনদীপ, তখন আমি উঠেছি প্রায় 5টার পরে, ভোর 5টার পরে। তখন দেখি 3 ঘন্টা আগে ফোনদীপ একটা ভিডিও দিয়েছে এই বাংলাদেশ সম্পর্কেই, তার আরেকটা চ্যানেল থেকে, ঠিক আছে, যেখানে কিনা ও কন্ট্রোভার্সি করে, বউয়ের পিন্ডিটা চটকায়, বেশি করে চটকায়, খুল্লা চটকায়, বসে চটকায়, কোনো ব্লগিংয়ের মাধ্যমে চটকায় না, জাস্ট বসে চটকায়। তো সেই চ্যানেল থেকে ওই বাংলাদেশিদের নিয়ে আর কি, বাংলাদেশে যা চলছে তাদেরকে, সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও ছেড়েছে। ঘটনাটা মর্মান্তিক, কিন্তু যেইভাবে ফোনদীপ তড়ি ঘড়ি করে এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানিয়েছে, বিশ্বাস করো এটা একটা হাস্যকর বিষয়। বউয়ের সঙ্গে পাল্লা দিতে যে, ওরে বাবা আমি তো সবার কাছে ছোট হয়ে গেলাম, আমি তো পিছিয়ে পড়লাম, হ্যাঁ আমার বউ কী করলো, ও মানুক বা না মানুক সবসময় ফলো করে মিনাকে, ঠিক আছে, যে ও তো কমিউনিটি পোস্ট দিয়ে ও তো সবার কাছে বড় হয়ে গেল, আর আমি যাদের টাকায় ঘরে খাট ঢুকিয়েছি,
তারপরে হচ্ছে যাদের টাকায় আমি ঘরে আলমারি ঢুকিয়েছি, যাদের টাকায় লেপ তোষক বালিশ সমস্ত কিছু নিয়েছি, তারপরে যারা মানে কি বলবো লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, তারপরে হচ্ছে যারা কিনা আমার হয়ে ভিডিও করেছে, আমি তাদেরকে নিয়ে আমার বউয়ের পরে আমি ভিডিও মানে কি বলবো এই সম্পর্কে আমার মতামত রাখছি, তো আমি ভিডিও করে দিই। তার জন্য যার পর নাই তাই করে মানে মাঝরাত্রে, ওই যে ঠিক যেমন মিনা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মাঝরাত্রে ভিডিও দিয়েছিল, ঠিক তেমনি এই বাংলাদেশের এই ঘটনাটা নিয়েও মাঝরাত্রে ফন্দীপকে ভিডিও দিতে হয়েছে। আর এটা ও যদি আজকে দিত তাহলে কিন্তু এতটা হাস্যকর লাগতো না। মিনা দিয়েছে তারপরেই টনকটা নড়েছে, এই বাবা আমি তো পিছিয়ে পড়লাম, লোকে তো আমার দিকে আঙুল তুলবে, সাথে সাথে ও ওই ভিডিওটা দিয়েছে। এখানে ফন্দীপের সবার আগে দেখো ফায়দা দেখে যদি আমরা বলি যে আমার উপকার করেছে সেই কারণে তার বিপদে আমি আওয়াজ তুলব, সেটা একেবারে স্বার্থপরতার কথা। কিন্তু এখানে সবচেয়ে বেশি যদি কেউ ভালোবাসা পেয়ে থাকে বাংলাদেশ থেকে তাহলে হচ্ছে এই ফন্দীপ, ডাইরেক্ট ভালোবাসা পেয়েছে, তাই না? আমাদেরকে এই যে আমরাও ডাইরেক্ট ভালোবাসাই পাই, এই যে ভিউয়ার্স, কত ভিউজ কম হচ্ছে এখন কেন? কারণ বাংলাদেশিরা আমাদের ভিডিও দেখছে না, দেখতে পারছে না, সেই কারণে আমাদের ভিউজ কিন্তু কম হচ্ছে, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তো তাদের অবদান আমাদের জীবনে কিন্তু ডাইরেক্ট রয়েছে, ফন্দীপের একটু বেশিই রয়েছে। তো ফন্দীপের কাছ থেকে তো আমরা সর্বাগ্রে আশা করেছিলাম, কিন্তু না, বউ দিয়েছে এই খাইয়া না খাইয়া এবার একটা ভিডিও করে ফেলেছে, ঠিক আছে? তো এই বিষয়টা দেখে আমার ওর ওয়েটা দেখে, ওর ধরনটা দেখে, বাংলাদেশিদের প্রতি সহমর্মিতা বা বেদনা প্রকাশ করার জন্য একটা যে ওয়ে, সেই ওয়েটা দেখে, পথটা দেখে আমার হাসি পেয়েছে, আর কিছু না। তো এই তো গেল ফন্দীপের বিষয় অ্যাবাউট ওই কালকের ওই ছোট্ট একটা ভিডিও, সেটা নিয়ে। আজকে যেটা হয়েছে সেটা নিয়ে আমি ভাবছি আলাদা একটা ভিডিও বানাবো, কারণ ওটা একটা আলাদা ভিডিও আমাকে বানাতে হবে, কারণ অনেক কিছু আমারও বলার আছে তার জন্য। আচ্ছা, এইবার আসি মিনার বিষয়, এইবার ঢুকে যাই সোজা ইমোশনাল পার্টে। এই যে আমি যে গানটা করলাম এটা মিনার ভিডিও পারপাস আর কি রিলেটেড। আজকে দেখলাম মিনার ফ্ল্যাটে পুজো আর্চা কমপ্লিট হলো, তো পূজার্চনাকেই পূজা আর্চা বলা হয়, পূজার্চনা কমপ্লিট হলো। এই ভিডিওটা মিনার যে পুজোর ভিডিওটা সেটা গতকালকের নয়, গতকালকে ছিল শনিবার, এটা সম্ভবত শুক্রবারের ভিডিও, কারণ ও যেদিন পুজোর শপিং করতে বেরিয়েছিল সেদিন কিন্তু একাদশী ছিল, সেটা মিনা নিজের মুখে স্বীকার করেছে, কারণ কলা পাচ্ছিল না খুঁজে, সেদিন একাদশী ছিল। তো একাদশী ছিল মনে হয় বৃহস্পতিবার, আমি যদি খুব ভুল না হই বৃহস্পতিবার একাদশী ছিল, আমি যদি ভুল হই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওর এই ফ্ল্যাটে পুজোর ঘটনাটা মানে পুজোটা দিয়েছে ও শুক্রবার দিন, ঠিক আছে, আমার এটা মনে হচ্ছে। তো ও মাঝে একদিন ভিডিও দিতে পারেনি, সেই কারণে সব কিছু লেটে লেটে আসছে আমাদের কাছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। বেশ খুব সুন্দর করে পুজো কমপ্লিট হলো, ঘরটা বেশ শুদ্ধ হয়ে গেল, এটা আমাদের মনের একটা বিষয়। প্লাস যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা দূর হয়ে যায়, একটা শান্তি কাজ করে, মনের ভেতরে একটা শান্তি কাজ করে, আর মানসিক শান্তি সবচেয়ে বড় জিনিস, জানো তো? আমি আজকে কিছু কথা বলবো যেটা কিনা আমি ফিল করেছি, সেই কিছু কথা তোমাদের তুলে ধরবো। সবাই আজকে মিনাকে খুব প্রশংসা করছে, শুভকামনা জানাচ্ছে, মাথা তুলে দাঁড়িয়েছে, যেই পরিস্থিতি থেকে ও এই পরিস্থিতিতে উঠে এসে দাঁড়িয়েছে, মোকাবিলা করেছে পরিস্থিতির, সেটার মানুষ মানে কি বলবো খুব প্রশংসা করছে। এই যে ফ্ল্যাট নিয়েছে, একটু হলেও আপডেটেড হয়েছে, একটু না প্রচুর আপডেটেড হয়েছে, যেখানে কিনা ওই সোনাই কাকাকে ছাড়া চলতে পারতো না, সেখানটা এখন নিজে চলাফেরা করে। বলে না মানুষ ঘোড়া দেখলেই ঘোড়া হয়, ঘোড়া যখন না থাকে মানুষ চলতে শিখে যায়। তো মিনার হয়েছে সেই রকমই একটা বিষয়, একটা নতুন ফ্ল্যাট ভাবা যায় না এই পরিস্থিতি থেকে বেরিয়ে মেয়েটা মাথা উঁচু করে দাঁড়িয়ে তারপরে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে পুজো আর্চা দিয়ে প্রবেশ মানে কি বলবো বসবাসের যোগ্য করে তুললো। এটা একটা অনেক বড় লেসন আমাদের জন্য, এটা একটা অনেক বড় লেসন যে এভাবেও ঘুরে দাঁড়ানো যায়, এভাবেও মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। তো হ্যাঁ, মন থেকে ভীষণ খুশি যে ও ভালো থাকুক, সুখে থাকুক, তাড়াতাড়ি যেন ছেলেটা চলে আসে, এটাই চাওয়ার। এবার আরও একটা কথা যেটা কিনা আমি সবসময় মেনে চলি, আমি আমার অতীত কখনো ভুলি না, আমি আমার অতীতটাকে মনে রেখে বর্তমানটাকে বাঁচি এবং সেইভাবেই নিজের ভবিষ্যৎটাকে ঠিক রাখার চেষ্টা করি। ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো আমরা বলতে পারি না, বাট কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করি যাতে করে ভবিষ্যৎটা আমাদের ভালো হয়। আচ্ছা, এইবার এই যে
মিনার জীবনে যে এই যে অভূতপূর্ব পরিবর্তন আমরা কেউ আশা করিনি, তাই না? আমরা কেউ ভাবিনি। মনে করো আজ থেকে 1 বছর আগে আমরা ভেবেছিলাম আজকে এই দিনটা মিনার জীবনে আসবে? মিনা নিজে ভেবেছিল? মিনা কিন্তু নিজেও ভাবেনি। কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে এই পুরো বিষয়টা পেছনে 80% হাত রয়েছে এই দীপ্তর হাত রয়েছে আমি বলবো। আজকে এই বিষয়টা ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে। যখন পুজোটা করছে দেখছি না, তখন আমি এবার বুঝতে পারলাম যে এবার পুরো সেটেল হবে এখানটায়। এমনিতেও জানতাম, তারপরেও একটা মানে সিল মার্ক পড়ে গেল যে না এবার থেকে ও থাকবে এখানে। আমার ভীষণভাবে এই ছেলেটার কথা মনে হচ্ছিল, ভীষণভাবে। এই ছেলেটাকে নাম পেয়েছে কি? কবিতা চোর। অন্যের কবিতা নিয়ে নিজে ছাড়ে, নিজের নামে ফাটায়, তো সেই অর্থে নাম হলো কি কবিতা চোর। পরের বউকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে এসেছে, তাই হলো অন্যের বউ চোর। এই যে চোরের উপাধিগুলো ছেলেটা পেয়েছে, আমি আজকে সব কিছু এরকম ঘেটে ফেটে বুঝতে পারলাম যে আজকে এই কবিতা চোর, এই বউ চোর ছেলেটা ছিল বলেই আজকে মিনা নিজের মতন করে ওই পিঞ্জরা থেকে, ওই খাঁচা থেকে বেরিয়ে এসে নিজের মতন করে উন্মুক্ত জীবন একটা বাঁচছে। ছেলেটা প্রচুর মানুষের কথা শুনেছে। হ্যাঁ, এই যে মানুষের কথা যে শুনেছে তার পেছনে ওর অবশ্যই দায় রয়েছে, অবশ্যই ওর দোষ রয়েছে, যেটা কিনা আমি কোনোদিন অস্বীকার করিনি, উল্টে বুক বাজিয়ে বলেছি। ওদেরকে মানে কি বলবো, সাপোর্ট করেও ভিডিও করে তারপরেও এই কথাগুলো বলার ক্ষমতা রেখেছি যে তোমার এরকম একটা বাচ্চার মায়ের সঙ্গে এরকমটা করা উচিত হয়নি। ডিভোর্সি হতো, বিধবা হতো বা ব্যাচেলার মেয়ে হতো, তাহলেও মানে কি বলবো গ্রহণযোগ্য ছিল, একদম খুব মানে কি বলবো স্বাচ্ছন্দ্যে মানুষে গ্রহণ করতো। কিন্তু এই যে জিনিসটা ঘটেছে এর জন্য ওর যতটুকু প্রাপ্য ও উল্টে আরও তার থেকে বেশি বদনাম কুড়িয়েছে, ঠিক আছে? কিন্তু আজকে আমি একবার জাস্ট এরকম করে মাথাটা ঘুরিয়েছি যে ভাবলাম যে এই দীপ্তর জন্যই কিন্তু মিনার আজকে এই নতুন করে জীবন, নতুন করে বাঁচা। কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ অস্বীকার করতে চায় রিয়েলিটিটাকে অস্বীকার করবে, আর কিচ্ছু না। এটা হচ্ছে বাস্তব। না এই দীপ্ত মিনার জীবনে আসতো, না মিনা এর সঙ্গে সেক্সুয়াল চ্যাট করতো, না ধরা পড়তো, না বাড়ি থেকে বের হতো। তোমরা ভাবো তো, যদি ওই সময় ফোন করার পরে, এই ফন্দীপ কিন্তু দীপ্তকে ফোন করেছিল, ফোন করার পরে দীপ্ত যদি পুরো ডিনাই করতো যে না আমার কোনো দায় নেই, আমার ভুল হয়ে গেছে, আমি সরে যাচ্ছি, জাস্ট এইটুকু কথা, আমি সরে যাচ্ছি, মিনার কিছু করার ক্ষমতা ছিল? যে তুই কেন আমার সাথে এরকম করলি, কেন এখন সরে যাচ্ছিস, কিচ্ছু করার ক্ষমতা ছিল না মিনার। দীপ্ত যদি একটা বার ইগনোর করতো তাহলে মিনার কিচ্ছু করার ক্ষমতা ছিল না। মিনাকে ওই জীবনটাই বাঁচতে হতো, আরও বাত্তার হয়ে যেত মিনার জীবন, আরও বাত্তার হয়ে যেত। মিনা যেই পরিস্থিতিতে ছিল তার থেকে আরও জঘন্যভাবে বাঁচতে হতো। কেন? কারণ অন্য পুরুষের সাথে হচ্ছে তোমার সেক্সুয়ালি চ্যাট করেছে, সেই কারণে ওকে তিলে তিলে ওখানে মরতে হতো। আর বাপ মা নিত না। সেই দিন, সেই রাতে, যেদিন ধরা পড়েছে সেই রাতে অনেক চেষ্টার পরে, ফোন করার পরে, ফোন ধরার পরে, যেটা কিনা ফন্দীপ নিজের মুখে বলেছে এই ঘটনাগুলো, ওই দীপ্ত কিন্তু বলেছিল যে হ্যাঁ যদি তুমি বের করে দাও আমি গ্রহণ করব। ওই কথাটুকুর ভরসায় মিনা বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই কথাটুকুর ভরসায় মিনা ওই শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে। আর পরিস্থিতিও এমনভাবে ক্রিয়েট করে দেওয়া হয়েছিল যাতে করে মিনার থাকতে পারবে না। কারণ ওখানে পঞ্চায়েত বসেছিল, ওখানে দুই পক্ষর মধ্যে আর কি বলে না ওটা সমঝোতা হয়েছিল যে ভুল করে ফেলেছে। মিনা নিজেও স্বীকার করেছে, ওই অডিও রেকর্ডে, কল রেকর্ডিংয়ে আমরা শুনেওছি যে মিনা নিজের মুখে স্বীকার করেছে আমার ভুল হয়ে গেছে, বলছি তো আমার ভুল হয়ে গেছে। তো ও সবার কাছে ভুল স্বীকার করে পুনরায় সংসার করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি এমনই হয়েছিল যে ফন্দীপ কোনোভাবেই মিনাকে আর রাখবে না। তো সেই কারণেই কিন্তু মিনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাহসটা দেখাতে পেরেছে যে ঠিক আছে যাই, আমি বেরিয়ে যাই। এছাড়াও মিনা এরকমটাও বলেছে যে ওকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, এটা মিনা বলেছে, এটা আমি বলছি না, ঠিক আছে? তো সব দিক থেকে দেখতে গেলে এই যে মিনার বাড়ি থেকে বেরিয়ে আসা, এর পেছনে বিশাল বড় একটা হাত রয়েছে এই দীপ্তর। আমি অন্তত অস্বীকার করতে পারবো না, কারণ আমি মাটি ভুলি না, আমি বেশ ভুলি না কখনো। তো সেই সময়ে দীপ্তর জন্যই মিনার বেরিয়ে যাওয়া। এই যে আজকে এত বড় অ্যাচিভমেন্ট, আজকে মানুষের জয় জয়কার নিচ্ছে, প্রশংসা কুড়াচ্ছে, বহুলাংশে এর পেছনে কিন্তু হাত রয়েছে বা ভূমিকা যাই বলো না কেন বা দায় রয়েছে এই দীপ্তর।
ও যদি ওই ভরসা মিনাকে না দিত, মিনা বেরোতে পারতো না, বা যদি বেরিয়েও আসতো কিছুদিন পরে পুনরায় ওকে শ্বশুরবাড়িতে ফিরতে হতো, কারণ কোনো উপায় থাকতো না। আর ফন্দীপ কিন্তু এটাই ভেবেছিল যে ওর না থাকবে ঘর, না থাকবে ঘাট, এটাই ভেবেছিল যে তুই তো বিবাহিত মহিলা, তোকে থরি কেউ গ্রহণ করবে, তোকে থরি কেউ বিয়ে করবে, ওই তোকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু ফন্দীপ ভেবেছিল যে যাই হোক সেই ফিরবে, আমার দেশেই ফিরবে, কিন্তু সেটা আর হয়নি। উল্টে মিনা এতটাই স্ট্রং হয়ে গেছে যে না ওর এখন দীপ্তকে প্রয়োজন আছে, না ওর এখন বরকে প্রয়োজন আছে, না ও ডিভোর্স চায়, কিচ্ছু চায় না। ও শুধু এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। দেখা যাক ও কতদিন এরকমভাবে বাঁচতে পারে। যতদিন পারবে ও ততদিন ওর জন্যই ভালো, না পারলেও ওর জন্য ভালো। অ্যাকচুয়ালি আমাদের কর্ম যদি ভালো থাকে না, তাহলে আমাদের সঙ্গে যাই হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। আজকে মিনা এই যে বদনামটা কুড়িয়েছে একটা বছর ধরে, ইন ফিউচারেও হয়তো এই বদনামটা আর পিছু ছাড়বে না, কিন্তু তার পরিবর্তে ও একটা স্বাধীন জীবন উপহার পেয়েছে ভগবানের কাছ থেকে। এটাও কিন্তু আমাদের মানতে হবে, মেয়েটা যদি ক্যারেক্টারলেস হতো তাহলে গিয়ে কথা আলাদা ছিল। মেয়েটা তো ক্যারেক্টারলেস নয়, মেয়েটা হয়তো অনেক না পাওয়ার জায়গা থেকে এই ভুল একটা পদক্ষেপ নিয়েছিল, আর সেই ভুল পদক্ষেপের শাস্তি হিসেবে ও অনেক তিরস্কার সহ্য করেছে, ঠিক আছে? তো তারপরে ও সুস্থভাবে সঠিকভাবে সঠিক রাস্তায় বাঁচতে চাইছে। তো এই জায়গাটাতে তো আমাদের অ্যাপ্রিসিয়েট ছাড়া, আমাদের প্রশংসা ছাড়া আর কিছু করার নেই, তাই না? আমরা তো প্রশংসা ছাড়া আর কিছু করতে পারবো না, কিন্তু সাথে সাথে ওই ছেলেটার দিকেও আমাদের দেখতে হবে যে ওই ছেলেটাও কিন্তু অনেক সহ্য করেছে, ও দোষ করেছে, ও অনেক সহ্য করেছে, কিন্তু এখনও কিন্তু ওই ছেলেটাকে নিয়ে কাটাছেড়া করা মানুষের যায় না। ওরও একটা ভবিষ্যৎ আছে। মিনার সাথে ওর আর মিল হবে কিনা আমার জানা নেই, কারণ এই ডিভোর্সের ম্যাটার বছরের পর বছর চলতে থাকে, আর মিনা তো বলেই দিয়েছে যে ও ডিভোর্স চায় না। সুতরাং ওই ছেলেটারও একটা ভবিষ্যৎ আছে। শুনেছি 30-31 বছর বয়স, তো বিয়ের বয়স তো হয়ে গেছে, পার হয়ে যাওয়ার মুখে। তো আমার মনে হয় ওই ছেলেটিরও সব কিছু ভুলে বাবা মার কথা মতন চলে তারপরে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বাবা মার সম্মতি নিয়ে তারপরে বিয়ে করা উচিত। আগে একটা বিয়ে করলো, সেটাও এরকম হুটফাটান করে, পরেরটা এই একটা সম্পর্কে যুক্ত হয়ে গেল যেখানে কিনা না বিয়ে করেছে, না কিছু করেছে, না একসাথে থেকেছে, কিন্তু তারপরেও বদনামের ভাগিদার হয়েছে। তো এই যে দুটো সম্পর্কে ছেলেটা যুক্ত হলো, দুটোই ওকে বদনাম শুধু দিয়ে গেল, এবং তার জন্য কিন্তু কেউ দায় না, ও নিজেই দায়ী, এই দীপ্ত নিজেই দায়ী। তাই বলে কোনো একটা জায়গায় তো থামতে হয়, আমাদের কোনো একটা জায়গায় তো থামতে হয়। তো আমি মনে করি এবার সবার থেমে যাওয়া উচিত। আসলে এখানে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করতো না করতো, তাহলে দীপ্তকে নিয়ে কেউ কাটাছেড়া করতো না, এখন মিনাকে নিয়েও কেউ কাটাছেড়া করতো না, তাই না? আসলে এই ইউটিউবটাই যদি না থাকতো তাহলে হয়তো এগুলো হতোই না, এই পুরো যে সমস্যাটা যে হয়েছে এটা হয়তো হতোই না। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলি, মিনার উদ্দেশ্যে বলি, ভালো থাক, শান্তিতে থাক। একটাই কথা বলবো, বেশ ভুলিস না কখনো, অতীত কখনো ভুলতে নেই, না ব্যাড এক্সপিরিয়েন্স ভুলতে আছে, না গুড এক্সপিরিয়েন্স ভুলতে আছে। খারাপ এক্সপিরিয়েন্সের কথা যদি আমরা মাথায় না রাখি তাহলে সেই ভুলটা আমরা ভবিষ্যতেও করব, তাই খারাপটা সবসময় মাথায় রাখতে হবে। আর ভালোটা তাদেরকে কোনো সময় ছাড়তে নেই, খারাপটা মাথায় রেখে তাদের সেই সিচুয়েশান থেকে, সেই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, আর ভালো জিনিস বা ভালো মানুষের সঙ্গগুলোকে মাথায় রেখে তাদেরকে আপন করে রাখতে হবে। তুই তো বেমালুম ভুলে গেলি রে মনা, মিনা তুই তো বেমালুম ভুলে গেলি। যাই হোক, মন থেকে একটাই প্রার্থনা বের হবে, তুই ভালো থাক, সুস্থ থাক। আর দীপ্তর উদ্দেশ্যেও একটা কথা বলবো, তুমিও সুস্থ স্বাভাবিক জীবন একটা বেছে নাও। সেই দিনও তোমার ওই ভয়েস শুনে মনে হয়েছে যে তুমি সুস্থ নেই, ভালো নেই। বলবো জীবন অনেক বড়, কে কতদূর বাঁচবো আমরা জানি না, কে কতদিন বাঁচবো, তবুও জীবন যতদিন আছে ততদিন চেষ্টা করো হাসি মুখে বাঁচার। তোমার জন্য তোমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, তুমি নিজের মুখে স্বীকার করছো, তোমার মা ডিপ্রেশনে চলে গেছে, মা বাবা ডিপ্রেশনে চলে গেছে। এমন একটা ভবিষ্যৎ বেছে নাও যেখানে কিনা তোমার বাবা মাকে, তোমার বাবা মা যেন পুরনো ওই দুঃস্বপ্নগুলো যেন ভুলে নতুন করে বাঁচতে শেখে, ঠিক আছে? এইটুকু দায়িত্ব না হয় নিজের কাঁধে তুলে নাও। চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। খুব ভালো লাগলো, মন শরীর সবই হালকা হয়ে গেছে, আর মনের কোনো কোনায় একটা ক্ষীণ আশা ছিল, সেটাও শেষ। না খুব যে দুঃখ হয়েছে তা না, তবে হ্যাঁ একটু খারাপ তো লেগেইছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।